This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. বেলঘরিয়াতেও বিহার যোগ। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকাল রথতলা মোড়ে এক ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আর এরপরেই ওই ব্যবসায়ীর কাছে ফোন আসে, ফোনে বলা হয় আব বাচ গয়ে। আজকে আবার ওই ব্যবসায়ীর কাছে ফোন এলো, বলা হয়েছে আপনাকে মারা হয়নি, বাঁচিয়ে দেওয়া হয়েছে, মারার ইচ্ছে থাকলে শোরুমে ঢুকে 50 রাউন্ড গুলি করতাম। ভেবে দেখুন একবার। ফোনের ওপারে কে? বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। বিহারে জেলে বসে একজন কুখ্যাত গ্যাংস্টার এ রাজ্যের একজন ব্যবসায়ীকে ফোনে হুমকি দিচ্ছে, গুলি চালাচ্ছে। এরপরেও পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে? বেলঘরিয়ার রথতলা মোড় শহরতলির এমন জমজমাট রাস্তাতেও ভর দুপুরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি দুষ্কৃতীদের। একটি নয়, 8 রাউন্ড গুলি। এই ঘটনার পরে আক্রান্ত ব্যবসায়ীর কাছে ফোন আসে বিহার থেকে। ফোনের ওপারে রমেশ সিং নামে এক দুষ্কৃতী। ঠান্ডা গলায় রমেশের হুমকি, তু বচ গয়া রে, তু বচ গয়া। আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল তখন বেলঘরিয়া থানায় বসে, বারাকপুরের পুলিশ কমিশনার বেলঘরিয়ার ওসির সামনে বসে। রবিবার আবার ফোন, এবারও বিহার থেকে। ফোনের ওপারে সুবোধ সিং, বিহারের কুখ্যাত দুষ্কৃতী। পাটনার বেউর জেল থেকে ফোন করে সুবোধ ব্যবসায়ীকে কি বলল শুনুন। গোটা ঘটনার সাক্ষী TV9 বাংলা। एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। आपका शोरूम में बोलते थे मैं आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला लो। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था। इसी बात को सोचे, नहीं तो आठों लोगों को चला जाता तो क्या फर्क पड़ता? नहीं वो तो ठीक है, वो तो नहीं है। हमको मार के आपको क्या फायदा हुआ, आप ये हमको बता दीजिए। हम 65 साल का आदमी हैं। बात को समझिए कि नहीं इग्नोर करना चाहिए। नहीं आपको तो कभी इग्नोर किया नहीं, आप तो कभी हमसे फोन किया नहीं है। नहीं हमको ये सुबोध ये जो इसका लड़का नहीं है जादव का, राय का, ये 2-3 बार हमको बोला था जे बस बात करने मांगता। हम बोला ठीक है। वहाँ का सारा विवाद, सारा चीज हम समझेंगे। हाँ आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा, आपको फोन क्रिमिनल, कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा, वाला का नंबर हमको दीजिए। अच्छा। জেল বন্দির ফোন, মিষ্টি ভাষায় হুমকি ফোন। কি বুঝলেন ব্যবসায়ী? सुबोध सिंह কি বললো সুবোধ সিং? बोला आप अकेला हमसे बात करिए। आप अकेला हमसे बात करिए, कोई पुलिस कुछ किसी के पास आप मत जाइए, कोई गुंडा आपका पास नहीं आएगा, कुछ नहीं होगा, जो होगा हम करेंगे। কি বলছে কি সেটা? हाँ बोला ठीक है, आपसे कांटेक्ट कैसे करेंगे? আচ্ছা, এই নাম্বার। আগেও নাকি ফোন করেছিল সুবোধ। কেন ফোন? দাবি কিসের? সকালেই তোলাবাজির অভিযোগ করেছিলেন ব্যবসায়ী। অজয় খোলাখুলি বলেছেন, ব্যবসা করতে গেলেই টাকা দিতে হবে। বারাকপুরের সব ব্যবসায়ীকেই তোলা দিতে হয়, তোলা না দিলেই বোমাবাজি, গুলি চালিয়ে প্রাণে মারার চেষ্টা। 2001 থেকে প্রমোটিং এর ব্যবসা করছেন অজয় মণ্ডল। 2003 সাল থেকে শাহজাদাকে তোলা দিতে হতো। ফ্ল্যাটে প্রতি ফ্লোরের হিসেবে 50,000 থেকে 50 লক্ষ টাকা তোলা দিতে হতো। 10 কাটার উপরে কাজ হয়েছে, সেই 5 লাখ 6 লাখ টাকা দিয়েছে। এরকম কাজ 10টা 15টা 20টা হয়েছে। বলছি এই যে টাকা দিতে হতো, না দিলে কি ভুক্তভোগী হয়েছে না? এই যেটা করলো, কি করলো? এই ফায়ারিং করে দিল গাড়িতে, মারার হুমকি, এইসব। এর আগেও করেছে, বোমিং করেছে 2 বার। কোথায়? টিটাগড়। সুবোধ কি তোলা চাইতেই ফোন করেছিল? সুবোধের হয়ে বারাকপুরে কারা কাজ করছে? শাহজাদা কি সুবোধের লোক? মাথা পাটনার জেলে বন্দি। কানগুলো কি খুঁজবে বারাকপুর কমিশনারেট? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও গুলি চলছে।
কোথাও ব্যবসায়ীকে ভয় দেখাতে, কোথাও আবার দিনে দুপুরে ডাকাতি করার জন্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত গুলি, এত অস্ত্র আসছে কোথা থেকে? ফেরহাদ হাকিম অবশ্য বলেছেন যে এই রাজ্যে যে গোলাগুলি চলছে, এই রাজ্যে যে হামলা চলছে, তার সঙ্গে বাইরের রাজ্যের সম্পর্ক রয়েছে। তবে অর্জুন সিং তিনি কি বলছেন, যে এই রাজ্যেই অস্ত্র তৈরি হচ্ছে, আসলে তোলাবাজির জন্য রাজ্যের এই হাল, আর এই গোলাগুলি নিয়ে শাসক বিরোধীর মধ্যে তরজাও চলছে। দিকে দিকে গুলি চলছে, রক্ত ঝরছে। কলকাতা পুলিশ বারাকপুর কমিশনারেটের এলাকাতেও বেআব্রু সুরক্ষা। বিরোধীরা বলছে বাংলা এখন অপরাধীদের মুক্তাঞ্চল, কিন্তু এত অস্ত্র আসছে কোথা থেকে? এদিকে আমাদের বর্ডার, মুঙ্গের থেকেও আসে, আসাম থেকেও আসছে। অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায়। লোকের মতন কথা বলছেন। মুঙ্গেরের লোকেরা বাংলা এসে অস্ত্র তৈরি করে। মুর্শিদাবাদ, মালদা, গার্ডেন রিচ, মাটিয়াপুরে যে ঘরে ঘরে অস্ত্র কারখানা, ওরা মুঙ্গেরের লোকেরা এখানে অস্ত্র তৈরি করে। মাঝে মাঝে পুলিশ খাতা কলম পুরো করার জন্য ধরে তাদেরকে। একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাঠাচ্ছে, সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে। বাংলা বিরোধীদের ডাকাতি তো করতে দেবো না, সন্ত্রাসও করতে দেবো না। শুট আউট নিয়েও তরজা, সেখানেও বাংলা বিহার, কিন্তু বাস্তব পরিস্থিতিটা চাপা দেওয়া যাচ্ছে কি? বেলঘরিয়া গুলিকাণ্ডে নিয়ে চাপা নতুনের মাঝে বোমাটা ফাটিয়ে দিয়েছেন দুষ্কৃতীদের টার্গেটে থাকা ব্যবসায়ী। কাটার উপরে কাজ হয়েছে, সেক্ষেত্রে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছে। এরকম কাজ 10টা 15টা 20টা হয়েছে। যে টাকা দিতে হতো, না দিলে কি ভুক্তভোগী হতো? এই ফায়ারিং করে দিল, গাড়িতে মারার হুমকি, এইসব। আমি তো আজ 20 বছর থেকে টাকা দিচ্ছি, মুক্ত আজ অব্দি খুলে নেই। বাধ্য হলে হাতিয়ার হাতে পেয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। তোলাবাজি অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে, তারই একটা চক্র চলছে। এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, স্টেশন র্যাকেট চলতো। র্যাকেট তখনই চলতে পারে যখন রাজনৈতিক নেতারা এখান থেকে ভাগ পায়। এখন নতুন করে এক দফা মানুষকে ভয় দেখিয়ে, ধমকি দিয়ে, তার মধ্যে সমাজ বিরোধীদের আনলিশ করে দেওয়া আছে, যার জন্য কালকে বেলঘরিয়া এত ভয়ানক ঘটনা ঘটেছে। একটার পর একটা ঘটনা আসলে তৃণমূলের ইনকনফিডেন্সের প্রমাণ। দুষ্কৃতী খারাপ কাজ করেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। অন্য রাজ্যে বেশি হয়, বাম জমানায় বেশি হতো, এখন কমেছে। আমরা চাই একটাও যেন না হয়। ভোট মিটেছে, কমেছে কড়াকড়ি, তাই কি ফিরছে দুষ্কৃতী দৌরাত্মের ছবি? লাগাম ছাড়া গোলাগুলির পিছনে পুলিশের ব্যর্থতা অস্বীকার করা যায় কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অর্জুন সিং, তাকে নিয়ে আবারও জল্পনা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি এবার বলেই ফেললেন যে মমতায় ভরসা নেই, অভিষেকে আস্থা আছে। পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, এমনটা বললেন তিনি। পাশাপাশি এটাও বললেন অভিষেককে দায়িত্ব দিন। এবার প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতি এতটা আস্থা দেখানোর কারণ কি, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে, এই গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে? তাহলে কি তৃণমূলে ফিরতে অভিষেকের আস্থাভাজন হতে চাইছেন অর্জুন? প্রশ্ন তো উঠবেই। বেলঘরিয়া থেকে বসিরহাট, পরের পর গুলি চলার ঘটনায় চলছে রাজনীতির পারদ। ব্যারাকপুর কমিশনারেটের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব অর্জুন সিং। তবে পুলিশ মন্ত্রীর ইস্তফা দাবি করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন বিজেপি নেতা। পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। ওনার ভাইপো কাছে দিয়ে দিন, সক্ষম আছে ভাইপো। কেন উনি তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক। ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন, তা ভাইপোকে দিয়ে দিন, আর কি আছে। ভারতবর্ষের অন্যতম সফলতম মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিট না পেয়ে অন্য দলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেষ্টা করেছিলেন ভোটে জেতার। মানুষ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে, হারটাকে মেনে নিতে হবে। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এইসব কথা বলে ভাঙন ধরানোর চেষ্টা করে মূর্খের স্বর্গে বাস করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরীয় পরে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিং। লোকসভায় টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফেরেন। ভোট প্রচারে অর্জুনের গড়ে দাঁড়িয়েই তাকে ভিজে বেড়াল বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। অর্জুন সিং ভিজে বিড়াল, তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল,
ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। আইন শৃঙ্খলার হাল ফেরাতে সেই অর্জুনের মুখে অভিষেকের প্রতি আস্থার কথা। কিসের ইঙ্গিত? অর্জুনের বার্তা কি কোনো হাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো বেলঘড়িয়ার খবর করতে গিয়ে কি রোমহর্ষক তথ্য উঠে এলো। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যের 4-4টে জায়গায় শুট আউট, যার মধ্যে রয়েছে শহর কলকাতা পার্ক স্ট্রিট। সেই খবরের অন্তর্তদন্ত করতে গিয়ে যে তথ্য আমাদের হাতে এসেছে, শুনলে গায়ের রোম খাড়া হয়ে যাবে। এই ঘটনায় মূল অভিযুক্ত সোনা। এই সোনার নাম উঠে এসেছিল, নিশ্চয় মনে আছে আপনাদের, খাদিমকর্তা অপহরণ কাণ্ডে। সেই দুষ্কৃতী আবার চাগার দিয়েছে। কিন্তু কি আশ্চর্য, 2 দিন কেটে গেল, এখনো সোনার টিকি খুঁজে পায়নি পুলিশ। আচ্ছা, লালবাজারেও কি তাহলে রোববারের ছুটি চলছে? जिंदगी खतरा है। आज का हिंदुस्तान के अंदर ये कोई नया बात है? आप जिधर जाओ उधर गोली या बम चलता है। अब उससे आदमी डर जाएगा तो जीना छोड़ देगा। শনিবার রাতে পার্ক স্ট্রিটে এই দোকানের সামনেই গুলি চলেছে। প্রত্যক্ষদর্শীদের কথা শুনে মনে হচ্ছে খাস কলকাতায় এমন ঘটনা খুব স্বাভাবিক। কি 70-80 জন হারাক করে 12:30টার সময় এসছে, আসার পরে কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে। গোলাগুলি যেন খোলামখুচি, পকেটে পকেটে ঘুরে বোমা বন্দুক, পান থেকে চুন খসলেই শুট আউট। শনিবার বিকেলে বাইক রেশারেশি থেকে বচসার সূত্রপাত। বিকেল গড়িয়ে রাত হতেই পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকা হয়ে উঠল বদলাপুর। রাত তখন 12:30। এলাকায় জড়ো হয় 70 থেকে 80 জন। যুবককে লক্ষ্য করে পরপর গুলি। সব প্রান্তের পার্ক স্ট্রিটে তখন হই হই রই রই কাণ্ড। এলাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। জালে সাবির সহ 4 জন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে 2 রাউন্ড গুলি চালায় সাবির। পুলিশ সূত্রে খবর 1 রাউন্ড গুলি চালায় সোনা। শুট আউটের পর থেকেই পলাতক মূল অভিযুক্ত সোনা। কে এই সোনা? শুনলে আঁতকে উঠবেন। মোহাম্মদ ফৈজউদ্দিন ওরফে সোনার আদিবাড়ি বিহারের দ্বারভাঙায়। কলকাতার অপরাধ জগতে তার পরিচিতি কনভেন্টে পড়া গ্যাংস্টার হিসেবে। 1986 সালে অপরাধে হাতে খড়ি গ্যাংস্টার আক্তার মেহমুদের হাত ধরে। পরে গব্বর ও সোনা মিলে গ্যাং তৈরি করে শহরে রাজ করত। 1997 ও 98 সালে খুনের ঘটনায় সোনা গ্রেপ্তার হয়। সম্প্রতি নিজেকে মূলত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছিল। পুলিশের ধারণা ড্রাগ ও রিয়েল এস্টেট ব্যবসাকে কেন্দ্র করে তোলাবাজি চালাচ্ছিল। সম্প্রতি শাসক দলের মিটিং মিছিল ও ভোটের সময় তাকে দেখা গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। রেকর্ড বলছে অপরাধ জগতে পুরনো নাম এই সোনা ওরফে মোহাম্মদ ফৈজউদ্দিনের। দুবার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া দাগি আসামি এখন শহর দাপাচ্ছে। শুট আউটের প্রায় 24 ঘন্টা কেটে গেলেও তার টিকি ছুঁতে পারল না পুলিশ। কি করছে প্রশাসন? পুলিশেরই কোনো প্রশাসন নেই। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে পুলিশকে টেবিলের নিচে লুকোচ্ছে। পরিস্থিতি অত্যন্ত সাধারণ স্বাভাবিক। কিছু দুষ্কৃতী খারাপ কাজ করেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। অন্য রাজ্যে বেশি হয়, বাম জমানায় বেশি হতো, এখন কমেছে। আমরা চাই একটাও যেন না হয়। এখানে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে, যুদ্ধকালীন তৎপরতায় দোষীদের চিহ্নিত করে এবং দল মত নির্বিশেষে শাস্তি দেয়। বিরোধীদের মনে করিয়ে দিই, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি তৈরি করে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী আজও ভারতবর্ষের মধ্যে সেফেস্ট মেট্রোপলিটন সিটিটার নাম হচ্ছে কলকাতা। কিন্তু কলকাতা যে ছবি দেখাচ্ছে তাতে রাস্তাঘাটে আমরা কে কতটা নিরাপদ তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিরোধীরা প্রশ্ন তুললে বাম জমানা দেখান তৃণমূল নেতারা। কিন্তু প্রশাসন যদি আদৌ নিজের দায়িত্বটা পালন করতে পারত, তাহলে কি এই সোনার মতন কুখ্যাত ক্রাইম মাস্টাররা কারোদের বাইরে থাকতো? ভয় তৈরি করে দিতে হবে আসামিদের, যারা ক্রিমিনালস, যে ধরা পড়লে ছাড়া যাবে না, ধরা পড়লে ছাড়ার কোনো সিন নেই, স্কোপ নেই, এবং তাদেরকে সুন্দরভাবে কেসের ইনভেস্টিগেশন করে দ্রুত চার্জশিট নিয়ে এসে টাইম টু টাইম বিচার ব্যবস্থার কাছে তাদের আমাদের পুলিশের প্রেয়ারগুলো দিয়ে বেলটা আটকে দিয়ে কনভিকশনে কনভিকশন মানে একদম জেলে পাঠিয়ে দিতে হবে। পার্ক স্ট্রিট গুলিকাণ্ডে ধৃতদের 20 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত হলেও মূল অভিযুক্ত সোনা কি আদৌ ধরা পড়বে, নাকি আগের কেসগুলোর মতোই পুলিশের খাতায় ধামাচাপা পড়ে যাবে নামটা? সিজার মণ্ডল, সোমা দাস ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট,
TV9 বাংলা। আচ্ছা, এইসব ছবি দেখতে দেখতে আপনাদের মনে হয় না এই রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক কোথায়, কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? বারবার আমরা আইন শৃঙ্খলার কথা বলি, কিন্তু তা যে দিনে দিনে অবনতি হচ্ছে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছে পুলিশ প্রশাসন? এই ধরুন না, বিভিন্ন জায়গার ঘটনার মধ্যে আজ আমরা শালিমারে কার্যত খণ্ডযুদ্ধ দেখলাম। কি দেখলাম? পার্কিং এবং প্রমোটিংয়ের সিন্ডিকেট, তাদের মধ্যে ব্যাপক গণ্ডগোল, খণ্ডযুদ্ধ যাকে বলে। এখানেই শেষ নয়, জানা গিয়েছে ঘরের ভেতর ঢুকে মহিলাদের মারধর পর্যন্ত করা হয়, এবং এই পুরো ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে। পরপর ভাঙা গাড়ির কাজ, উল্টে টোটো বাইক, রাস্তায় বিছিয়ে কাজ আদলা ইটের টুকরো, গোটা এলাকা জুড়ে স্পষ্ট তাণ্ডবের ছবি। রবিবার সকালে শালিমারে তোলপাড়। হাওড়ার শালিমারে ব্যাপক গন্ডগোল, ইটবৃষ্টি এবং তার জেরে একাধিক গাড়ি ভাঙচুর এবং বাড়িতেও ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী। এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং গাড়িতে থাকা বেশ কিছু দ্রব্যাদি তা কিন্তু লুট হয়ে গিয়েছে বলে দাবি করছেন এখানকার স্থানীয়রা। অভিযোগ, পার্কিং জোনে দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি। তারপর একে অন্যকে লক্ষ্য করে পরপর ইট বৃষ্টি। পুলিশ এলেও ঝামেলায় লাগাম পরাতে পারেনি। বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। इनका घर में आके इनका सर फोड़ा है लोग, इनका भाई का भी सर फोड़ा, बचाने गए हैं तो पिस्तल भी देखा है। उसके बाद से वो लोग क्या किया, उल्टा जगह केस करके घूस खिला के केस किया है लोग कि वो पिस्तल देखा। पार्किंग का झगड़ा, पार्किंग का इधर लड़का लोग नुकसान करने के चक्कर में लेडीज को भी मारा है, बहुत मारा है लड़की। वीडियो सिर्फ बना रहा है। পার্কিং ও প্রমোটিং এর মালপত্র সরবরাহ নিজেদের লোক ছাড়া কাউকে দিতে চায় না তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষ। কিন্তু রবিবার সকালে তাণ্ডবের সূত্রপাত কোথা থেকে তা বুঝেই উঠতে পারছেন না স্থানীয়রা। টিএমসি পার্টি করে মস্তান আছে, সব ছেলেগুলোকে নিয়ে এসছে, মোটামুটি ভালোই লোক ছিল। তো আমি তাও গিয়ে বুঝিয়ে দিলাম, দাদা ছাড়ো, যে হচ্ছে নিজের মধ্যে ছেড়ে দাও। ঝামেলাটা কি নিয়ে? এটা আমিও জানি না কিসের নিয়ে ঝামেলা হচ্ছে। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় বাড়তে থাকে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে র্যাব। গন্ডগোল এড়াতে চলে টহলদারি। এখন পুলিশের তরফ থেকে র্যাব এবং পুলিশের যে বিশাল টিম, তারা কিন্তু গোটা এলাকা পরিষ্কার করছে, খালি করার চেষ্টা করছে বিভিন্ন জমায়েত যেখানে যেখানে রয়েছে। তার কারণ কিছুক্ষণ আগেই এখানে মূলত দুই গোষ্ঠীর কোন্দল, তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি করছেন অনেকে। কার দখলে থাকবে এলাকা? তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তুলছে স্থানীয়রাই, কিন্তু তৃণমূল নেতা বলছেন হামলাকারীরা বিজেপির লোক। পার্কিং এর ওখানে টোটো চালকের সাথে একজন ট্যাক্সি ড্রাইভারের একটা কথা কাটাকাটি হয় এবং কিছুটা হাতাহাতি হয়ে গিয়েছিল। তারপর সেটা স্থানীয় মানুষদের থামিয়েছিল। সকালবেলা কিছু দুষ্কৃতী বিজেপি আশ্রিত তারা সকালে এসে ওখানে হামলা চালায়। হামলা চালানোর পর স্থানীয় মানুষই তার প্রতিবাদ করে এবং এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটাই হয়েছে। প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে। সিন্ডিকেট, গায়ের জোরে দখলদারি ঘটনা নতুন নয়, কিন্তু তার জেরে এভাবে তাণ্ডব। প্রত্যক্ষদর্শীদের বয়ানও তো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে শাসক দল। সুমন মহাপাত্র ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। শাসক দলের বিরুদ্ধে অভিযোগের অন্তরে বলা হচ্ছে, যেখান থেকে শাসক দল ভোটে লিড কম পেয়েছে সেখানে জাতাকলে পড়েছেন ভোটার। এই যেমন আসানসোলে কুলটির বাসিন্দাদের বাড়িতে কল রয়েছে, জলের নল রয়েছে, কিন্তু যার জন্য এত আয়োজন সেই জলই নাকি নেই। আর এই জল না পাওয়ার পিছনে নাকি প্রতিহিংসার রাজনীতি রয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা, যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্য শাসক শিবির। বৃষ্টির দেখা নেই, 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পারদ ঘোরাফেরা করছে। চাঁদি ফাটা গরমে গলা শুকিয়ে কাঠ। একটু জল পেলে প্রাণ চুরোয়, কিন্তু জল কই? গত কয়েকদিন ধরে আসানসোলে কুলটি বিধানসভা এলাকায় জলের আকাল। কল আছে, জল নেই, আর এর পিছনেই প্রতিহিংসার রাজনীতি দেখছে বিরোধী শিবির। রবিবার আসানসোল বরাকর জিটি রোডে হাঁড়ি কলসি নিয়ে চলে রাস্তা অবরোধ। নেতৃত্বে ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার।
তবে কোনো রাজনৈতিক ব্যানারের তলায় নয়। এই প্রতিবাদ বিক্ষোভে ছিল আম জনতার স্বতঃস্ফূর্ত অবস্থান, কারণ জল চাই। গত কয়েকদিন ধরে কুলটি বিধানসভা এলাকায় তীব্র জলকষ্ট। আসানসোল পুরসভার বিরুদ্ধে সঠিকভাবে জল সরবরাহ না করার অভিযোগ। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো তাই। এই পাড়াতে তো এক ফোঁটা জল নাই। কোনোদিন জল পড়েছে? কোনোদিনই না। কি চাইছেন এখন আপনারা? খালি জলের দরকার আমার, আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জ্যাম হবে। শিল্পাঞ্চল আসানসোল এলাকায় গরমকালে জলকষ্ট নতুন কিছু না, কিন্তু এবার জল সংকটের পিছনে অন্য গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। আসানসোল লোকসভা কেন্দ্রে 59,564 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আসানসোল পুর নিগমের 106টি ওয়ার্ডের মধ্যে 73টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। কুলটি বিধানসভা এলাকা থেকে 15,000 ভোটে পিছিয়ে শাসক দল। ভুক্তভোগী থেকে বিজেপি, সবারই অভিযোগ ভোটে পিছিয়ে পড়ায় পরিষেবায় ঢিলে দিচ্ছে আসানসোল পুর নিগম। 68-এ একটা পাড়েতে 3টা ট্যাঙ্কার আসতো, এখন একটাই ট্যাঙ্কার আসে। কেন সেটা? এই জন্য এখানে ভোট দিয়েছে, এই জন্য জল পাবে না। আর ইলেকশনের পরে এই গরমকালে আরো জলের শর্টেজ হয়ে গেছে, যেখানে 4টা ট্যাঙ্কার যেত একটাই ট্যাঙ্কার যাচ্ছে। ভুক্তভোগীদের দাবি আগে জলসংকট মেটাতে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করত পুর নিগম, কিন্তু এবার তেমন উদ্যোগ চোখে পড়ছে না। যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল পুর নিগমের মেয়র। তাদের মধ্যে তাই হয়, তাহলে আসানসোল সাউথও কিন্তু ভালো ফলাফল করেছে বিজেপি, সেখানেও বন্ধ হয়েছে। কারণটা তার নয়, গত 3-4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আবার জলটা এখন ঠিকঠাক হয়ে যাবে। রাজনীতি রাগচাকচিত চলবে, কিন্তু জল যদি না মেলে তাহলে জীবন চলবে কিভাবে, সেটা কি নেতারা বুঝতে পারছেন? আসানসোল থেকে চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার আবাসনে অটো তাণ্ডব দেখে মুখ্যমন্ত্রী রেগে গিয়েছিলেন, তিনি বকাও দিয়েছিলেন, এবং তারপর আমরা কি দেখেছি, তৃণমূল কংগ্রেসের নেতারা তারা সে আবাসনে যান, তারা ক্ষমাও চেয়ে নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বারবার বলেছেন যে দলের নেতা কর্মীদের আরও ভদ্র হতে হবে, নম্র হতে হবে, কিন্তু তাদের বক্তব্যই সার, কোথায় কি তা তো দেখতে পাওয়া যাচ্ছে না। জেলার নেতাদের কানে গিয়ে সেটা কি তাহলে পৌঁছয়নি? যদি পৌঁছতো তাহলে সন্দেশখালীর বয়ারমারিতে এ ঘটনা কেন ঘটবে? বিজেপি করায় দোকানে তালা দিয়ে দেওয়া হচ্ছে, টোটো বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে ভুক্তভোগী হচ্ছেন সেখানকার মানুষজন। রুটি রুজিতে টান পড়ছে এই ব্যবসায়ীদের। দেখুন একবার। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে টোটো, আশপাশের একাধিক দোকানও বন্ধ, রাস্তা শুনশান। হঠাৎ দেখলে মনে হতে পারে এলাকায় বন্ধ চলছে, কিন্তু না। সন্দেশখালী বয়ারমারি 1 নম্বর অঞ্চলের এই ছবির পিছনে নাকি রয়েছে শাসক দলের চোখ রাগানি। লোকসভার মহাযুদ্ধে সন্দেশখালী ছিল হটস্পট। বসিরহাট লোকসভা কেন্দ্রের এই বিধানসভা এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে উত্তেজনা ছিল চরমে। শেষ পর্যন্ত বসিরহাট লোকসভা জিতেছে তৃণমূল, কিন্তু সন্দেশখালী বিধানসভায় লিড পেয়েছে বিজেপি। তাই ভোট মিটতেই নাকি এই এলাকায় চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী বয়ারমারি 1 নম্বর অঞ্চলে পথে দোকানদাররা, এলাকার একাধিক দোকানে তালা ঝুলছে। অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ায় নাকি এই শাস্তি। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ। আমার মালাঞ্চ বাজারে দোকান আছে, দোকান থাকায় ভোটের রেজাল্টের পরে 5 তারিখে কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয়। আমি কোনো পার্টি করি না, আমি বেহাদার মানুষ, আমি কোনো পার্টি করি না। 4 জুন লোকসভার ফল ঘোষণা, তারপর থেকে নাকি এলাকায় চলছে শাসক দলের শাসানি। বয়ারমারি 1 নম্বর অঞ্চলের টোটো চালকদেরও অভিযোগ, তাদের গাড়ি রাস্তায় নামাতে দিচ্ছেন না তৃণমূল নেতারা। প্রধান অফিসে ডাক করলো, প্রধানের কাছে গেলাম, গিয়ে প্রধান বলছে তোমাদের গাড়ি চলবে না, তোমরা চলে যাও, তোমাদের বসাবসি হবে না। বিজেপি করেছে ভালো ফলাফল,
তার জন্য এই অবস্থা। আমাদের গাড়ি বলছে ইউনিয়নের গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কেন মানে কারা কেন বন্ধ করবে? হচ্ছে আমাদের ওই বুথে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেখা পাত্রর সাথে কথা বলে সেটা সারা পৃথিবীকে শুনিয়েছিলেন কি কথা বলেছেন। তারপরও সার্বিকভাবে সেই বিজেপির ক্যান্ডিডেট যখন লক্ষ 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 ভোটে পরাজিত হয়েছে তখন তারা আবার এই ধরনের সংস্থান নাটকে কথাবার্তা বলছে। এখন তারা যত এই ধরনের কথা বলবে লোকে তত হাসবে। ভোট মিটতেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কর্মী সমর্থকদের নম্র ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন। তারপরও কেন শাসক নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসার এমন অভিযোগ উঠছে? দোকান টোটো বন্ধ থাকায় রুজি রুটি বন্ধ। প্রতিবাদে রবিবার ন্যাজার থানার রাজবাড়ী আউটপোস্টে স্মারকলিপি জমা দেন বীরেন্দ্র, উৎপল, অনুপমরা। যদি এই কঠিন সময়ে প্রশাসন পাশে দাঁড়ায়। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। কোথাও জল বন্ধ করে দেওয়ার অভিযোগ, কোথাও টোটো বন্ধ করে দেওয়ার অভিযোগ। এখানেই শেষ নয়, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে আর নেতারা ছুটে যাচ্ছেন জেলায় জেলায়। গতকাল শুভেন্দু অধিকারী ছুটে গেছিলেন সেই উত্তরে কোচবিহারে। আজকে সুকান্ত মজুমদার ছুটে যান দক্ষিণ 24 পরগনা। দিলীপ ঘোষ তিনি ছুটে যান বর্ধমানে। আর শহর কলকাতায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামীকাল আক্রান্তদের সঙ্গে কথা বলতে যাবেন রবিশঙ্কর প্রসাদরা। লোকসভা নির্বাচন মিটতেই মাথাচাড়া দিয়েছে অশান্তি। ভোটের ফল প্রকাশের পর থেকেই দিকে দিকে হামলার শিকার বিজেপি কর্মীরা। অভিযোগ কোথাও দিনে দুপুরে জুটছে বেধড়ক মার, কোথাও রেশন কার্ড কেড়ে নিয়ে চলছে রাজনীতির প্রতিশোধ, কোথাও আবার হামলার ভয়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বিজেপি কর্মীরা। বহু বিজেপি কর্মীর অস্থায়ী ঠিকানা এখন মাহেশ্বরী ভবন। বাংলায় 21 বিধানসভা স্মৃতি ফিরল লোকসভা ভোটেও। রবিবার আক্রান্ত বিজেপি কর্মীদের ছবি বুকে নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আক্রান্ত বিজেপি কর্মীরাও। রাজ্যপালের সঙ্গে দেখা করে দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে বাহিনী রাখার দাবি জানান শুভেন্দু। আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা। আজকে ভোট পরবর্তী ঘটনাগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের কতগুলো কর্মী খুন হয়েছে, কত মানুষ আহত নিহত আক্রান্ত হয়েছে, এই পদ্মপাল মহোদয় কতবার তাদের খোঁজ নিয়েছেন। তিনি প্রত্যেক মুহূর্তে জগদীপ ধনকরকে অনুকরণ করছেন যে বিজেপিকে খুশি করে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হয়েছে, আমি যদি আগামী দিনে বিজেপিকে খুশি করে আরো বড় কিছু পেতে পারি। বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাতের পর বাংলাকে হিংসা মুক্ত করার শপথ নেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসাথে করব, আমরা বাংলাকে হিংসা মুক্ত করব, হিংসা মুক্ত করব। বৃহস্পতিবার রাজভবনে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। রবিবার হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনে পৌঁছন তিনি। সেদিনের ঘটনা মনে করিয়ে রাজভবনের সামনে মোতায়েন পুলিশ কর্মীদের বদলিরও দাবি জানান রাজ্যপাল। রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে, সব পুলিশদের প্রত্যেকেই যেন বুঝতে পারে বিনাশকালে বিপরীত বুদ্ধি। যদি না বদলাতে পারে তবে পুনর্মূর্ষিকা পাবো, পুনর্মূর্ষিকা পাবো। রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে ক্যানিং ও কুলতলিতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আক্রান্তদের সঙ্গে কথা বলে বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সুকান্ত। বিডিওর দায়িত্ব সরকারি পরিষেবা দেওয়া, সে যদি দিতে না পারে তাহলে বিডিওর চেয়ারে বসে থাকার অধিকার নেই তো তার। তবে যদি উনি সুরাহা দিতে না পারে আমাদের ঘেরাও করতে হবে, আমরা কোথায় যাব? সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, কোথায় যাবে তারা? সুকান্ত শুভেন্দুরা যেমন যাচ্ছেন তেমন দিলীপও পৌঁছে যান নিজের নির্বাচনী কেন্দ্রে। ভোটে হারার পর রবিবারই প্রথম বর্ধমান দুর্গাপুরে পা রাখলেন তিনি। ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। বিজেপি কর্মীদের হামলার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় দল। সোমবারই আক্রান্তদের সঙ্গে দেখা করবেন রবিশঙ্কর প্রসাদরা। সুচরিতা, সুজয়, প্রদীপ্ত ও মনোতোষের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা খবর দেখাবো আপনাদের।
যেখানে সরাসরি আঙুল উঠছে সেই প্রশাসনের দিকে। 2018 থেকে 2024 কত বছর হয়? 6 বছর। আর এই 6 বছরে বঙ্গবাসী কটা ভোট দেখেছে? আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হাওড়াবাসী কটা ভোট দেখেছে? এই 6 বছরে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হাওড়াবাসী দেখেছে, কিন্তু পুরসভা ভোট না। এই 6 বছরে পুরসভা নির্বাচন দেখেনি হাওড়াবাসী। পুরো প্রশাসক দিয়েই চলছে পুর নিগম, যার ফলে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তারা প্রশ্ন তুলছেন ভোট কবে হবে? শাসক দল বলছে ভোট হবে, বিরোধীরা বলছে আইন মেনে তবেই ভোট হবে। প্রশ্ন তুলছি আমরা, ভোট সত্যি হবে? আদৌ কবে? গত কয়েক বছরে কলকাতা সহ রাজ্যের ছোট ও বড় সব পুরসভাতেই ভোট হয়েছে, কিন্তু হাওড়ায় এসে সেই প্রক্রিয়া থমকে গেছে। গত 6 বছর ধরে হাওড়া পুরসভা লাস্ট বয়। 2013 শেষবার পুরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন হাওড়াবাসী। পুর নিগম দখল করেছিল তৃণমূল কংগ্রেস। 2018 সালের 10ই ডিসেম্বর হাওড়া পুরসভা সেই বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর থেকে গঙ্গা নদীতে প্রচুর জল বয়ে গেছে। দীর্ঘ 6 বছর হাওড়া পুরসভায় পুর নির্বাচন নেই। নাগরিকরা পুরো পরিষেবা থেকে কিছুটা হলেও বঞ্চিত। যদিও পুরো প্রশাসক বোর্ড বসিয়ে এই পুরসভার কাজ চলছে, তথাপি নাগরিকরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি থেকে বঞ্চিত হয়ে রয়েছে দীর্ঘ 6 বছর। ভোট হয়নি, কিন্তু গত 6 বছরে হাওড়ার বাসিন্দারা অনেক কিছুই দেখেছেন। উন্নয়নের স্বার্থে 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। বালি যুক্ত হওয়ায় হাওড়ায় মোট ওয়ার্ড হয় 66টি। 2020 সালের পর বালি পুরসভাকে ফের হাওড়া থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় সরকার। পুরো বিল নিয়ে রাজ্য ও তৎকালীন রাজ্যপাল সংঘাত থেকে নানা আইনি জটিলতার কারণে আর কোনো নির্বাচন হয়নি। গত 6 বছর ধরে পুরো প্রশাসক দিয়েই চলছে। পরিষেবা পেতে গিয়ে হোঁচট খাচ্ছেন পুরো বাসিন্দারা। হাওড়া শহরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা এসে গেছে। শুধু পৌর প্রতিনিধিদের আমরা পাচ্ছি না, এমনি কোনো নির্বাচন না হওয়ার জন্যে সেইভাবে আমরা কোনো পরিষেবাও পাচ্ছি না। আমাদের এলাকায় কোনো স্ল্যাব পড়ে গেল, আলো নেই, আমরা কাউকে বলতে পারছি না। আগে ছিল কাউন্সিলর, ছিল তো কর্পোরেশনের যিনি ইলেক্টেড হয়ে গিয়েছিলেন, তো আমরা গিয়ে বলতাম। মানুষের যে অ্যাকচুয়ালি দরকার, যেটা সাধারণ মানুষের সার্টিফিকেট অ্যাটেস্টেড আইদার যে কোনো পৌরসভার যে কোনো কাজ যে দীর্ঘ 6 বছর ধরে হচ্ছে না, সেইভাবে মানুষ পরিষেবা পাচ্ছে না। 2018 থেকে 2024 দুটি লোকসভা নির্বাচন থেকে বিধানসভা ও পঞ্চায়েত, গত 6 বছরে হাওড়াবাসী অনেক ভোটই দেখে ফেলেছেন, কিন্তু পুরো ভোটের বেলাতেই কেন গড়িমসি? মন্ত্রী অরূপ রায়ের আশ্বাস হাওড়া পুরসভায় দ্রুত ভোট হবে। ইলেকশনের আগে আমার সঙ্গে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টারের কথা হয়েছিল যে অবিলম্বে আফটার পার্লামেন্ট ইলেকশন নির্বাচন করতে হবে, পৌরসভা নির্বাচন, এবং তার উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। নির্বাচন খুব শীঘ্রই হবে। দ্রুত ভোটের দাবি জানিয়েছে বিরোধীরাও, কিন্তু সেই সঙ্গে একাধিক প্রশ্নও তুলেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। সমস্ত কথাটাই একটা আওতার মধ্যে আসে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্ত কিছু পরিসংখ্যান, এবং এটা বিরোধী দলেরা চাইছে, যেটা হচ্ছে না। গণতন্ত্র এই কেড়ে নেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং বালি এবং হাওড়া কর্পোরেশনের নির্বাচন অবিলম্বে করার দাবি করছি। হাওড়ায় যেন পুরসভার যে নির্বাচন সেটা যেন খুব দ্রুত তৈরি হয়। এটা একটা রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেটা যাতে দ্রুত অবসান হয়। ঠিক সময় ভোট হলে হাওড়া পুরসভায় দুবার নির্বাচন হয়ে যাওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে শুধুই অপেক্ষা আর অপেক্ষা। আদৌ এই মুহূর্তে হাওড়া পৌরসভার নির্বাচন করা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান হাওড়াবাসী। তথাপি তারা আশায় বুক বেঁধে রয়েছে যে দ্রুত এই রাজ্যের সমগ্র পৌরসভার নির্বাচন যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তারাও দীর্ঘদিন বাদে যেন হাওড়া পৌরসভায় পুর নির্বাচন এবং নির্বাচিত পুর প্রতিনিধি পায়। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। বর্ষায় বড় বিপদে এই মুহূর্তে উত্তরবঙ্গ, এই মুহূর্তে সিকিম। ধসে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, মানে শিলিগুড়ি থেকে গ্যাংটকের যে রাস্তা, তার মধ্যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু নদী তা বিপদসীমার উপর দিয়ে বইছে। আসলে সমস্যাটা কোথায় জানেন? এই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো আশা আবহাওয়াবিদরা দেখতে পাচ্ছেন না। উত্তরোত্তর পরিস্থিতি আরও খারাপ হবে যা জানা যাচ্ছে। আগামী 5 দিন উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টি হবে, যার ফলে পরিস্থিতি কি করুণ হতে পারে আপনারা বুঝতেই পারছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের
3 জেলায় লাল সতর্কতা এবং 2 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধু যে সাধারণ মানুষকে অ্যালার্ট করা হচ্ছে তা নয়, পর্যটকদেরও দেওয়া হচ্ছে সাবধান বাণী। একটু বৃষ্টির অপেক্ষায় চাতক দক্ষিণবঙ্গ, পথে দেরি বর্ষার। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। 18 থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, 18 বা 19 তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে। মানে 2 দিনের জন্য আরো অপেক্ষা। দক্ষিণ ঘামছে, উত্তর ভাসছে। নির্ধারিত সময় 7 দিন আগেই বর্ষা ঢুকে পড়েছিল উত্তরবঙ্গে। গত কদিন ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অতি সক্রিয়। এক নাগারে বৃষ্টি চলছে। একদিনে বৃষ্টির ডাবল সেঞ্চুরিও দেখছে উত্তরবঙ্গ। হাসিমারায় 254.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বারোবিশায় 231.6 মিলিমিটার বৃষ্টি। আলিপুরদুয়ারে 230.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চেপান এলাকায় 211.6 মিলিমিটার বৃষ্টিপাতের খবর। ফল, আলিপুরদুয়ার পুরো এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন। জলপাইগুড়িতে বিচ্ছিন্ন ধূপগুড়ি ও ফালাকাটা ব্লকের যোগাযোগ। ডুডুয়া নদীর জলের স্রোতে ভেসে যায় একমাত্র সাঁকো। উত্তরে বহু নিচু এলাকা ভাসার আশঙ্কা। শুধু স্থানীয় বৃষ্টি নয়, উত্তরে বিপদ বাড়াচ্ছে ভুটান সিকিমের জল। বুঝছে তিস্তা, মহা বিপদে পর্যটকরা। জায়গায় জায়গায় ধস, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ি গ্যাংটক সরাসরি যোগাযোগ বন্ধ। গাড়ি চলছে ঘুরপথে, বাড়ছে ভোগান্তি, খরচও। উত্তর সিকিমে ব্রিজ ভেঙে যাওয়ায় হাজারেরও বেশি পর্যটক এখনও আটকে। একদল পর্যটককে আশ্রয় দিয়েছে চুমথাংয়ের গুরুদ্বার। কিন্তু ফিরবেন কিভাবে? চুমথাং থেকে মঙ্গন হয়ে গ্যাংটক বা শিলিগুড়ি ফেরার রাস্তায় বহু জায়গায় ধস। আকাশপথে উদ্ধারের জন্য বায়ুসেনার সঙ্গে কথা বলছে সিকিম প্রশাসন। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার পর্ব শুরু করা যায়নি। আপাতত আবহাওয়া খারাপ থাকারই আশঙ্কা বেশি। আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আরও 5 দিন প্রবল বৃষ্টি চলবে উত্তরের জেলায়। উত্তরের 3 জেলায় মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা। লাল সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। 5 দিন কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, সিকিমে। আগামী 3 দিন 16 থেকে 18 তারিখ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরেও 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। অর্থাৎ বাংলার পাহাড় ও সিকিমে আরও ধস নামার আশঙ্কা। পাহাড়ি নদীতে হরপা বান নামতে পারে, ডুবতে পারে অনেক নিচু এলাকা। দক্ষিণবঙ্গ বৃষ্টির আশায়, আর উত্তরবঙ্গ বৃষ্টির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আশায়। কবে? একটিরও স্পষ্ট জবাব এই মুহূর্তে নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুধুমাত্র আগামী কয়েকদিন নয়, এবার গোটা বর্ষায় বিপদ ডেকে আনতে পারে তিস্তা। কেন বলছে এই কথা? তার কারণ গত অক্টোবরের যে বিপর্যয়, সেই বিপর্যয় এত পরিমাণ বালি সেখানে জমেছে, কিন্তু পরবর্তীকালে সেই বালি সরানোর জন্য যে উদ্যোগ প্রশাসনের তরফ থেকে নেওয়ার দরকার ছিল, সেটা ছিটে ফোঁটাও নেওয়া হয়নি। তার ফলে কি হচ্ছে? তার ফলে নাব্যতা কমে গিয়েছে। বৃষ্টি হলেই তিস্তা আগ্রাসী হয়ে উঠছে, পাড় ভাঙছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই বর্ষায় সিকিম যাওয়ার যদি পরিকল্পনা আপনারা করেন, তাহলে সেটা খুব একটা ঠিক সিদ্ধান্ত হবে না। একবার দেখুন বিস্তারিত। উত্তর সিকিমে ঝেঁপে বৃষ্টির নামলেই হলো, হুঁশে উঠছে তিস্তা। মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধানে একেবারে এক ছবি। মের শেষে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিকিমে অতিবৃষ্টি, এখন মৌসুমী বায়ুর প্রভাবে এক টানা প্রবল বৃষ্টি। দুবারে আগ্রাসী তিস্তায় বিস্তর ক্ষতি দুপারে। বিপর্যস্ত সিকিম বাংলার সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তা বাজারের রাস্তার উপর দিয়ে বইছে নদী। দেখতে হয়েছে এমন দৃশ্য। আশঙ্কা এবার বর্ষা জুড়েই উদ্বেগ বাড়াতে পারে তিস্তা। কেন? একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। গত বছর সিকিমে দুটো বিপর্যয় হয় অক্টোবরে। প্রথমে দক্ষিণ লোনাক লেকে লেক ফাটা বিপর্যয়, যেটাকে বলা হয় গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। লেকের প্রাচীর ভেঙে বিপুল পরিমাণে জলরাশি, সেই সঙ্গে লেকে জমে থাকা বালি, পাথর সব সমেত তিস্তার খাত হয়ে নিচের দিকে নেমে আসে এবং তার চাপ সহ্য করতে না পেরে চুংথাংয়ের কাছে যে ড্যাম ছিল, জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম, সেই ড্যাম ভেঙে যায় এবং ড্যামে জমে থাকা বালি, পাথর সব মিলিয়ে মানে বিপুল জলরাশি এবং
লেকের বালি পাথর তার সঙ্গে ড্যামের বালি পাথর সবটা তিস্তা হয়ে নিচের দিকে ক্রমশ সমতলের দিকে নেমে আসে। ফলে নদী খাতে পুরু বালি কয়েক মিটার উঁচুতে বইছে তিস্তা। পুরু বালি জমে রয়েছে, সেই বালি সরানোর কাজ শুরু তো দূরের কথা, কিভাবে সরানো যেতে পারে, কারণ পাহাড়ি খরস্রোতা নদী, সেখানে আদৌ ড্রেজিং করা সম্ভব কিনা এই পরিকল্পনা পর্যন্ত শুরু হয়নি গোটা অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত। নাব্যতা কম থাকায় বাংলার নিচু এলাকায় বারবার বন্যার আশঙ্কা। জল বয়ে যাওয়ার জায়গা না পেলেই ভাসবে দুদিক। জল বেশি বাড়লে তিস্তা পারের রাস্তায় ধসের আশঙ্কা। বারবার ধস নামতে পারে বাংলা সিকিম জাতীয় সড়কে। গোটা বর্ষায় বড়সড় চিন্তায় রাখবে NH10। বাংলা তিস্তা পারের বাসিন্দাদের অভিযোগের কাজ করায় রাজ্য সরকার জিটিএ। पूरा गिरने वाला है अभी तो। हाँ, हम लोग पूरा गांव लोग गिर गया तो স্টেট গভর্নমেন্ট এইটা সব কিছু দেখে না দেখার যে কাজ করতেছে, আর জিটিএর যেগুলো আমাদের নেতৃত্ব রয়েছে ওরা কোনো পাত্তাই দিচ্ছে না, কোনো মহত্বই দিচ্ছে না এই জিনিসটাকে। গত অক্টোবরে বিপর্যয়ের আফটার শক বারবার সইতে হবে বাংলা সিকিমকে। বর্ষায় এই তল্লাটে যাওয়ার আগে তাই দুবার ভাবুন। কমলেশ চৌধুরী ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। কি তিস্তার অবস্থা দেখে কি বুঝলেন? ঠেকে শিক্ষা হয় না সাধারণ মানুষের, ঠেকে শিক্ষা হয় না প্রশাসনেরও। কারণ আলিপুরদুয়ারে পুর নিগম এলাকায় এখন রীতিমতো জলমগ্ন অবস্থা, কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। আর এই আলিপুরদুয়ার থেকেই জলাভূমি ভরাটের অভিযোগ বারবার উঠে এসেছে, কখনো কাউন্সিলরের বিরুদ্ধে, কখনো পুরসভার বিরুদ্ধে। সেখানকার সাধারণ মানুষ এবার বুঝতে পারছেন তো জলাভূমি ভরাট করে তাদের বিপদে কারা ফেলেছেন। দুদিন আগে তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার একাংশের মদতেই জলাভূমি ভরাটের অভিযোগ সামনে এসেছিল। এবার পুরসভা জলাভূমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আলিপুরদুয়ার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপা রায়, তার বাড়ির পিছনে রয়েছে জলাশয়। ছবিতে স্পষ্ট জলাভূমির উপর বাড়ির একাংশ গজিয়ে উঠেছে। কি করে জলাভূমির ওপর বাড়ির একাংশ চলে গেল? আলিপুরদুয়ার জলাভূমি বাঁচাও কমিটির অভিযোগ, ঠিক এভাবেই নাকি শহরের একের পর এক জলাশয় দখল হয়ে যাচ্ছে। এইভাবে জলাভূমি কি বলবো, মানে পৌরসভার কাউন্সিলরও যেন কাউন্সিলর জলাশয় দখল করে বিল্ডিং বানাচ্ছে, পৌরসভা নিজেই তো জলাশয় দখল করে বসে। গুরুতর অভিযোগ, যদিও 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপা রায় অবৈধভাবে জলাভূমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, জমিটা আমার না, জমিটা হচ্ছে আমার মায়ের। নতুন করে কেউ ওইখানটায় এসে দখলদারিও করেনি। যারা আছে প্রত্যেকেই ওই 35 বছর 40 বছর ধরেই আছে। যদি এরকম হয় তাহলে সরকার পদক্ষেপ নিক, আমার তাতে কোনো আপত্তি নেই। সরকার যে পদক্ষেপ নেবে অবশ্যই আমি মাথা পেতে নেব। শুধু 18 নম্বর ওয়ার্ডই নয়, একই ছবি 13 নম্বর ওয়ার্ডেও। সেখানে ঝিল দখল করে তৃণমূলের পার্টি অফিস ও 4তলা নার্সিংহোম তৈরির অভিযোগ উঠেছে। 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় এড়াতে ব্যস্ত। আমি কাউন্সিলর হওয়ার আগেই তো সব এগুলা হয়ে গেছে, আমি আসার পর এগুলা আর হতে দিচ্ছি না। আমি আমাদের চেয়ারম্যান সাহেব মিউনিসিপ্যালিটির যে ওনাকে সব তথ্য জানাই এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে বন্ধ করে দিই। আপাতত আমার ওয়ার্ডে আর কোনো ঝিল বা কোনো জলাশয় দখল হচ্ছে। একের পর এক অভিযোগ। কি করছে আলিপুরদুয়ার পুরসভা? চেয়ারম্যান বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরকম, আমরা কাগজ চেয়েছি, তারা কাগজ সাবমিট করেছে, আমরা ল্যান্ড ডিপার্টমেন্টে পাঠিয়েছি, আমরা খতিয়ে দেখছি। যদি কেউ অবৈধভাবে করে থাকে, সেই যেই হোক না কেন, কেউ এর থেকে ছাড় পাবে না। সে কাউন্সিলরই হোক, সে যত বড় রাঘব বোয়ালই হোক, কাউকে ঝিল দখল করতে দেওয়া যাবে না। সেই যেই হোক না কেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। একসময় আলিপুরদুয়ার শহরে কমপক্ষে 21টি জলাভূমি ছিল। দখলদারির কোপে সেটাই এখন এসে ঠেকেছে 7টিতে। আলিপুরদুয়ারবাসীর কটাক্ষ, জেলায় জলাভূমি ভরাটের প্রতিযোগিতা চলছে। কলকাতা হোক কিংবা জেলা, জলাভূমি ভরাট নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভায় এই নিয়ে আধিকারিকদের সতর্কও করেছেন, কিন্তু তারপরও জলাভূমি ভরাট করার অভিযোগ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কি জেলার নেতাদের কানে পৌঁছচ্ছে না? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।